আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি আজকে অন্তত দুটো সুবর্ণ সুযোগ মিস করেছেন। একবার বলটা পোস্টে মেরেছেন, অনেক সময় পেয়েছিলেন, আরেকবার গোলকিপার দারুণ দক্ষতায় বাঁচিয়ে দিয়েছেন। তবে সব কিছুকে ছাপিয়ে বড় খবর এটাই যে এই একটা ম্যাচে লিও মেসি গোলও করেছেন, অ্যাসিস্টও করেছেন এবং ইন্টার মায়ামির জার্সিতে সর্বশেষ দু ম্যাচের ব্যর্থতা ভুলে ইন্টার মায়ামিকে একটা জয় এনে দেওয়ার পথে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সেই সিয়াটল সাউন্ডার্সকে ইন্টার মায়ামি হারালো 3-1 পরিষ্কার ব্যবধানে, যাদের কাছে মাত্র কিছুদিন আগে লিস কাপের ফাইনালে লিওনেল মেসির হেরেছিল। প্রথমত যে জিনিসটা বলতে হবে, ইন্টার মায়ামি মাঝখানে ক্লাব বিশ্বকাপ খেলার জন্য এমন ঠাসা একটা সূচির মধ্যে আছে যে প্রত্যেক 3-4 দিন পর পর একটা করে ম্যাচ খেলতে হয়। এটা যে কোনো পর্যায়ের ক্ষেত্রে একটা বড় রকমের চ্যালেঞ্জ এবং এমএলএসের এই জ্যাম প্যাকড সূচিতে ইন্টার মায়ামির জন্য কিছুটা হলো আনফর্চুনেট একটা ব্যাপার। এটা ক্লিয়ারলি বলা যায়। যারা বিশ্বাস করবেন না তারা এ মাসে ফিক্সারটা দেখুন। ইন্টার মায়ামিকে আগামী 2 সপ্তাহের মধ্যে 4টা ম্যাচ এ মাসেই খেলতে হবে। এত টানা ম্যাচ, লিও মেসি, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবার মতো প্লেয়াররা যেখানে আছেন, যেখানে গোলকিপারের বয়সটা 39, এমন একটা দলের জন্য আসলে টানা এতগুলো ম্যাচ খেলা এবং সেখানে আসলে নিজেদের টেম্পোটা ধরে রাখা, নিজেদের ফিটনেস ধরে রাখা এবং তার চেয়ে বড় কথা স্পিডের ঘাটতি যে দলটার মধ্যে আছে তাদের পুরো 90 মিনিট সমান তালে খেলা। যখন লুইস সুয়ারেজ সাসপেনশনের কারণে মাঠের বাইরে, যখন ইনজুরির কারণে বেঞ্চে অপশন নেই বললেই চলে, তখন অবশ্যই এই পূর্ণ 3 পয়েন্ট হাবিয়ার মাসচারোনো নিতে চাইবেন। ইন্টার মায়ামির খেলাটা বিচার করার আগে এই মোমেন্টসগুলো বা এই ফ্যাক্টরগুলোকে আসলে একটা বড় নিয়ামক হিসেবে দেখতেই হবে। ইন্টার মায়ামির ক্ষেত্রে ব্যাপারগুলো এখনও সহজ না, সামনে আরও কঠিন হতে পারে এর ঠাসা সূচির কারণে। হাবিয়ার মাসচারোনো আগের ম্যাচে আমার কাছে মনে হয়েছিল সিলেকশনে ভুল করেছেন। এই ম্যাচেও যে বড় রকমের পরিবর্তন আনতে পেরেছেন সেটা নয়, তবে মাঠের মধ্যে একটা বিষয় একেবারে স্পষ্ট ছিল, সেটা হচ্ছে আগের ম্যাচের মতো নিজের ডিফেন্ডারদের উপরে খুব একটা বেশি নির্ভর না করে সার্জিও বুস্কেটসকে অনেক বেশি দায়িত্ব দিয়ে দুজন সেন্টার ব্যাকের মাঝখানে স্পেস দিয়ে এত বেশি ওয়ার্ক রেট তাকে দেননি। সার্জিও বুস্কেটস এখনও খুবই ভালো ভিশন সম্পন্ন একজন প্লেয়ার, এখনও তার পাসিংগুলো নিখুঁত হয়। তবে এই জিনিসটা মনে রাখতে হবে যে সার্জিও বুস্কেটসের আগের মতো সে মুভমেন্ট স্কিল নেই, বল নিয়ে বড় এরিয়া তিনি কভার করতে পারেন না। তাই মিডফিল্ডে তার ওই জায়গাটাতে একেবারে ডিপ লাইং প্লে মেকিংয়ে তাকে কাজে লাগানোটাই বেটার একটা কাজ। এই জায়গা থেকে আসলে মাসচারোনো বেটার করেছেন। প্লেয়ার হিসেবে ইয়ানিক ব্রাইট একটা বেটার ডিসপ্লে দিয়েছেন। আগের ম্যাচে সমালোচনা করেছি, এই ম্যাচে ঠিক একই রকমের বা একই জায়গা থেকে একই অ্যাটিটিউডে ম্যাচ খেলেছেন, তবে এটা পজিটিভ ছিল কারণ দুটো গোলের ক্ষেত্রে ইয়ানিক ব্রাইটে কিন্তু আক্রমণটা শুরু করেছেন বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে প্রতিপক্ষ থেকে বলটা কেড়ে নিয়েছেন। দুবারই ইয়ানিক ব্রাইটের সৌজন্য কিন্তু ইন্টার মায়ামির সুযোগ পায়। প্রথমবার লিওনেল মেসি জর্ডি আলবাকে খুঁজে পেয়েছিলেন, আলবাও একটা দৃষ্টিনন্দন শেষ করেছেন এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে এবার ইয়ানিক ব্রাইট বলটা কেড়ে নেওয়ার পরে জর্ডি আলবা লিওনেল মেসিকে ডিবক্সের মধ্যে খুঁজে পেয়েছেন এবং লিও মেসি ক্ষিপ্র গতিতে একেবারে পিওর একজন নাম্বার 9-এর মতো ফিনিশ করে এসেছেন। ডিবক্সের মধ্যে যখন লুইস সুয়ারেজ নেই তখন লিও মেসিকে অনেকটা নাম্বার 9 বা পিওর স্ট্রাইকারের মতো ফিনিশ করে আসতে দেখলাম। এটাও প্রমাণ করে যে এখনও গোল করার ক্ষেত্রে একটা বড় রকমের একাগ্রতা বা ক্ষুধা লিও মেসির মধ্যে আছে। মিডফিল্ডে সার্জিও বুস্কেটসের পাশে রড্রিগো ডি পল এবং ইয়ানিক ব্রাইট যখন খেলেন, আমরা তখন আশা করি যে ফিজিক্যালি ইন্টার মায়ামি ডমিনেট করবে এবং প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেবে। বল কেড়ে নিতে গিয়ে অতিরিক্ত ফাউল করার একটা প্রবণতা ইন্টার মায়ামির অনেক প্লেয়ারের মধ্যে দেখা যায়। এই ম্যাচও হয়তোবা দেখা গিয়েছে, তবে সব কিছুকে ছাপিয়ে অন্তত আজকের এই দিনটাতে যে মিডফিল্ডের কন্ট্রোলটা নেওয়া গিয়েছে সে অ্যাগ্রেশন দিয়ে এবং প্লেয়াররা যে শুরুর অন্তত ফার্স্ট হাফে ভালো একাগ্রতা দেখিয়েছেন সেই জিনিসটার কথা বলতে হবে। আজকে মেন্টালিটির জায়গা থেকেও ইন্টার মায়ামিকে ফার্স্ট হাফে ডিফারেন্ট মনে হয়েছে। তবে যে জিনিসটা না বললে নয়, সেকেন্ড হাফে এসে 3 নাম্বার গোলটার পরে যেটা লাকিলি ইয়ান ফ্রাই করেছেন এবং ফ্রাইয়ের সে গোলটার পরে ইন্টার মায়ামি যেভাবে শেষ 20-25 মিনিট রীতিমতো ঢুকেছে, ওই জায়গা থেকে সিয়াটল যদি আরও একটা গোল বের করে আনতে পারতো আমি খুব বেশি অবাক হতাম না। 80 মিনিটের মধ্যে স্কোর লাইনটা যদি 3-2 হয়ে যেত তখন এক্সট্রা প্রেশারে ইন্টার মায়ামির ডিফেন্সটা শেষে 10-12 মিনিটে ভেঙে পড়লেও অবাক করার কোনো জায়গা থাকতো না। ইন্টার মায়ামিকে এটা নিয়ে কাজ করতে হবে, খুব একটা বেশি বিকল্প এখানে নেই। গত সিজনে ক্যাম্পানার মতো একজন স্ট্রাইকার এমন মোমেন্টে নেমে অনেকগুলো মোমেন্টস ইন্টার মায়ামির পক্ষে এনে দিয়েছিলেন। বর্তমান সময়ে বেঞ্চের দিকে তাকালে ইনজুরি বাদ দিলে আসলে কাউকে খুঁজে পাওয়া যায় না। এখানে ইন্টার মায়ামি ট্রান্সফার মার্কেটেও যে বড় রকমের কোনো বিনিয়োগ করেনি কিংবা কোনো পরিকল্পনা করেনি, সেটা এমন একটা ম্যাচে যে ম্যাচ ইন্টার মায়ামি প্রথম 50-55 মিনিটের মধ্যে 3টা গোল করে ফেললো, তারপরে এটা স্পষ্ট হয়েছে, তারপরে শেষের 20-25 মিনিট দেখে মনে হয়েছে ট্রান্সফার মার্কেটে ডেভিড বেকহামদের খুব একটা বেশি পরিকল্পনা ছিল না এবং লিও মেসি এই ক্লাবটা ছাড়লে আসলে এমন টাইপের পরিকল্পনা নিয়ে তাদেরকে ভুগতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে ব্যাপারটাকে আমি একপাশে সরিয়ে রাখলাম। আমরা ইন্টার মায়ামির খেলা দেখি,
বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে লিও মেসির জন্যই মূলত দুটো ম্যাচের মাঝখানের এই খরাটা কাটিয়ে লিও মেসিকে গোল এবং অ্যাসিস্ট ফর্মে দেখতে পারাটা অবশ্যই শান্তির যোগ্য একটা ব্যাপার। আপাতত লিও মেসি ফ্যানদের এমন একটা ম্যাচ শেষে এটাই সবচেয়ে বড় সম্বল। ধন্যবাদ সবাইকে।